রাত গভীর হয়ে এসেছে। নির্জন গ্রামের নাম বিশালপুর। শহর থেকে বেশ দূরে অবস্থিত এই গ্রামে জনসংখ্যা খুবই কম। দিনভর বেশ স্বাভাবিক থাকলেও সূর্য ডোবার পর গ্রামটি অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে যায়। এখানে রাত নামলে যেন বাতাস ভারী হয়ে আসে, চারপাশে একটা অজানা শীতলতা ভর করে। গ্রামের প্রবীণরা বলেন, অনেক বছর আগে এখানে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল, যার প্রভাব আজও গ্রামে রয়ে গেছে। কিন্তু নতুন প্রজন্মের কেউ সে কথাকেই তেমন গুরুত্ব দিতে চায় না। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় শতাব্দীখানেক আগে, যখন এক অত্যন্ত ধনী জমিদার অরিন্দম রায় এই বিশালপুরে এসে বসতি স্থাপন করেন। অরিন্দম রায় ছিলেন নিষ্ঠুর, ক্ষমতালিপ্সু মানুষ। গ্রামের সাধারণ মানুষদের তিনি নিজের সম্পত্তির মতো ব্যবহার করতেন। যাকে ইচ্ছা জমি থেকে উৎখাত করতেন, যার উপর রাগ হতো তাকে নির্বিচারে শাস্তি দিতেন। তার অত্যাচারের কোনো সীমা ছিল না। একদিন গ্রামের এক মেয়ে, তার নাম দীপা, অরিন্দমের কুনজরে পড়ে। দীপা ছিল অত্যন্ত সুন্দরী এবং তার শান্ত ও নিরীহ স্বভাবের জন্য সবার প্রিয় ছিল। কিন্তু অরিন্দমের লালসা তাকে গ্রাস করে। সে জোর করে দীপাকে তুলে নিয়ে যায় তার প্রাসাদে, যেখানে তাকে দিনের পর দিন বন্দি করে রাখা হয়। দীপার পরিবার প্রতিবাদ করতে গেলে অরিন্দম তাদেরকেও শাস্তি দেয়। কিন্তু একদিন দীপা আর সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে গেলে অরিন্দম তাকে নির্মমভাবে হত্যা করে। তার মৃতদেহ প্রাসাদের পেছনের গভীর জঙ্গলে ফেলে দেয়। এরপর থেকে গ্রামে শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতের বেলা অনেকেই দেখতে পেতেন দীপার ছায়ামূর্তি। কখনো সেই গ্রামের পথে একা হাঁটছে, কখনো শোনা যেত তার করুণ কান্নার আওয়াজ। গ্রামের বয়স্করা বলেন, দীপার আত্মা এখনও প্রতিশোধ নিতে পারেনি, তাই সে মুক্তি পায়নি। আর যে রাতের বেলা প্রাসাদের কাছে গেছে, সে আর কখনো ফিরে আসতে পারে না। বছর কয়েক পর জমিদার অরিন্দম এবং তার পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায়। গ্রামে প্রচলিত ছিল যে দীপার আত্মাই তাদেরকে অভিশাপ দিয়ে মেরে ফেলেছে। সেই থেকে অরিন্দমের প্রাসাদ পরিত্যক্ত হয়ে পড়ে। প্রাসাদটির নামও কুখ্যাত হয়ে ওঠে। সেখানে কেউ যাওয়ার সাহস করত না। কিন্তু আধুনিক যুগে এই সব কাহিনী গ্রামে শুধু কুসংস্কার হিসাবেই ছড়িয়েছিল। গ্রামের এক যুবক রবি এসব বিশ্বাস করত না। সে নিজেকে খুব সাহসী বলে মনে করত এবং এসব ভূতের গল্পকে শুধু হাস্যকর মনে করত। একদিন রবি তার দুই বন্ধু শুভ্র আর সমীরকে নিয়ে ঠিক করল যে তারা প্রাসাদের রহস্য উদ্ঘাটন করবে। তারা ভাবল, যদি রাতের বেলা প্রাসাদে গিয়ে কিছু না ঘটে, তাহলে গ্রামের সবাই জানবে যে এসব ভয়ের কাহিনী আসলে মিথ্যা। তারা রাতের বেলায় প্রাসাদের দিকে রওনা দেয়। গ্রামের সবাই তাদের সাবধান করেছিল, কিন্তু তারা কারো কথায় কান দেয়নি। তিনজন মিলে টর্চ হাতে অরিন্দমের পুরনো পরিত্যক্ত প্রাসাদের সামনে পৌঁছায়। চারপাশে শুধু নিস্তব্ধতা, চারপাশে গাছপালা ঢেকে রয়েছে পুরো এলাকা। টর্চের ক্ষীণ আলোতে প্রাসাদের সিঁড়ি আরও অন্ধকার আর গা ছমছমে লাগছিল। প্রাসাদের দরজা ঠেলে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা তাদের উপর আছড়ে পড়ে। বাতাসের মধ্যে একটা করুণ গোঙানির শব্দ ভেসে আসছিল। প্রথমে তারা এইসব কিছুকে কাকতালীয় মনে করে। তারা প্রাসাদের ভিতর ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তাদের চোখের সামনে এক ঝলকে তারা দীপার মূর্তিকে দেখতে পায়। সেই ছায়া এক মুহূর্তের জন্য
তাদের দিকে তাকিয়েছিল। রবি প্রথমে সাহস করে এগিয়ে গেল। হঠাৎই মাটির নিচ থেকে একটা কালো ছায়া তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সেই ছায়ার মধ্যে যেন দীপার কান্না মিশেছিল। রবির মনে হলো তার শরীর শক্ত হয়ে আসছে, সে আর নড়তে পারছে না। এদিকে শুভ্র আতঙ্কিত হয়ে দরজার দিকে ছুটতে শুরু করে। সমীরও পিছু নেয়, কিন্তু হঠাৎই দরজা বন্ধ হয়ে যায়। ঘরের ভেতর থেকে নারীর কর্কশ হাসির শব্দ শোনা যায়। সেই হাসিটা যেন তাদের ভিতরটা চুরমার করে দিচ্ছিল। তাদের চোখের সামনে অন্ধকার ছেয়ে যায়, যেন একটা অদৃশ্য শক্তি তাদের ঘিরে ফেলেছে। শুভ্র হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে। সে বলে উঠল, আমার শরীর, কেউ যেন আমার শরীর ছিঁড়ে ফেলছে। রবি ও সমীর তাকে টেনে তোলার চেষ্টা করলেও শুভ্রর শরীর ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে। দরজা হঠাৎ খুলে যায়। রবি আর সমীর কোনো রকমে পালিয়ে গ্রামে ফিরে আসে। কিন্তু সেই রাতের পর থেকে শুভ্র আর সুস্থ হতে পারেনি। সে এক অজানা রোগে আক্রান্ত হয়ে কয়েকদিনের মধ্যেই মারা যায়। গ্রামের সবাই বলে দীপার আত্মা তাদের অভিশাপ দিয়েছে। রবি আর সমীরের জীবনও একেবারে পাল্টে যায়। রবি প্রতি রাতে দীপার স্বপ্ন দেখতে শুরু করে। সে তাকে ডাকছে, করুণ চোখে তাকিয়ে আছে। গ্রামে ফিরে আসার পর থেকেই সে ক্রমাগত ভয়ের মধ্যে থাকতে শুরু করে। সেই রাতের ঘটনা তার মনে এমন দাগ কেটে গিয়েছিল। গ্রামের মানুষ এখন দীপার গল্পকে আর মিথ্যা বলে উড়িয়ে দেয় না, কারণ তারা জানে বিশালপুরে একটা অভিশপ্ত প্রাসাদ আছে, যেখানে দীপার আত্মা এখনও প্রতিশোধের জন্য অপেক্ষায় রয়েছে।